আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলোচনায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাই। নমস্কার, আমি তরুণ ঘোষ। হাল্লা চলেছে যুদ্ধে। সত্যজিৎ একটা সিনেমা করেছিলেন, গুপি বাঘা ফিরে এলো। সেখানে হাল্লা রাজা যুদ্ধে যাচ্ছেন, লোক লস্কর লট বহর সব নিয়ে। তেমনি বাংলাদেশের হাল্লা রাজা তারেক রহমান, তিনিও এক প্রকার যুদ্ধে যাচ্ছেন, যুদ্ধজয় যাচ্ছেন। তিনি মালয়েশিয়া হয়ে চীনে যাবেন। আজকে তিনি মালয়েশিয়া রওনা হচ্ছেন। মালয়েশিয়ায় 21 তারিখ 22 তারিখ দুদিন থাকবেন। 22 তারিখ থাকবেন না, 22 তারিখ রাতে উনি রওনা হয়ে চীনে যাবেন। তাহলে চীনে গিয়ে 23 তারিখে পৌঁছাবেন। এদিকে 23 তারিখে চীনের পররাষ্ট্রমন্ত্রী ইয়াং ই তিনি ভারতবর্ষে আসছেন। তার সঙ্গে পররাষ্ট্র দপ্তরের সব কর্তা চলে আসছেন। এবং আপনাদের বলে রাখি, বাণিজ্য মন্ত্রীও আসছেন। তার নামটা আমার ঠিক মনে নেই এই মুহূর্তে, হঠাৎ মনে পড়লো। বাণিজ্য মন্ত্রীও আসছেন, সুতরাং বাণিজ্য দলও আসবে। কারণ আমরা যে সমস্ত সেক্টরগুলো খুলছি না এক এক করে, সেই সেক্টরগুলো নিয়েও কথা বলবেন সেই পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে তাদের বাণিজ্য মন্ত্রী। এদিকে আবার 24 তারিখ বোধহয় চলে যাচ্ছেন আমাদের শি জিনপিং। তিনি যাচ্ছেন রাশিয়া। রাশিয়া থেকে তিনি যাবেন উত্তর কোরিয়ায় কিম জং উনের সঙ্গে কথা বলতে। সেটা নিয়ে আমি ভিডিও করেছিলাম। পড়ে থাকবেন হচ্ছে প্রধানমন্ত্রী, মানে চীনের প্রধানমন্ত্রী। কমিউনিস্ট পার্টিতে তার কথার কিন্তু কোনো দাম নেই। কমিউনিস্ট পার্টি অথরিটি অনুযায়ী চলে। যেমন এর পরের যদি কোনো মানে আপনার চেয়ারম্যান পরিবর্তন হয়, প্রেসিডেন্ট পরিবর্তন হয়, তাহলে সেকেন্ড ক্যান্ডিডেট হচ্ছেন এই ওয়াং ই, যিনি বিদেশমন্ত্রী আমাদের এখানে আসছেন। তার সঙ্গে ভারতবর্ষের সম্পর্ক অত্যন্ত মধুর, জয়শঙ্করের সম্পর্ক অত্যন্ত মধুর, এবং অজিত দোভালের সম্পর্ক অত্যন্ত ভালো। মধুর বলবো না, ভালো। এরপর আবার আমাদের পুতিন এবং জিনপিং একত্রে ভারতবর্ষে আসবেন মাস দুয়েকের মধ্যে। সেই ডেটটা এখনো ফিক্স আপ হয়নি, কারণ তিনটে রাষ্ট্রপ্রধান তাদের ডেট ম্যাচ করা, সময় ম্যাচ করা, সিকিউরিটি অ্যারেঞ্জমেন্ট, এগুলো সময় লাগে, এটা আমি বলেছি আপনাদের। তাহলে এই যে আপনাদের কাগজে একেবারে দিস্তে দিস্তে লেখা হলো, যেন হাল্লা যুদ্ধে গিয়ে একেবারে ব্রিফকেস ভর্তি করে সব মেমোরান্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং সব সই করে আনবেন। আচ্ছা, পৃথিবীতে মেমোরান্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং প্রচুর সই হয়, লাখে লাখে। বাস্তবায়ন কটা হয় সেটাও দেখতে হবে। তা আমরা অপেক্ষা করব, এই বাস্তবায়নের জন্য অপেক্ষা করব। বাংলাদেশ তো সব বড় বড় কাজ করে, কিন্তু ছোটখাটো কাজের দিকে নজর নেই। এই যে বর্ডারে উচ্চিংড়েগুলো সব এসে 200 মিটার 100 মিটার ঢুকে ভারতের চাষিদের ক্ষেত থেকে ফসল তুলে নিয়ে গিয়ে নাচতে নাচতে যাচ্ছেন, ওই তাদের মধ্যে একটা জামাত নেতা দেখি না তো। তারা লোকাল ছেলে পিলেদের এগিয়ে দিচ্ছেন, গুলি খেলে তোরা খা, আমার তো চাই ডেড বডি, আমি তো ডেড বডি নিয়ে আমি রাজনীতি করব, আমি পার্লামেন্ট গরম করব, আমি বিশ্বের রাজনীতি গরম করব। আমি তখন বলে বেড়াবো যে আমার সীমান্ত হত্যা বেড়ে গেছে, ভারত সীমান্ত হত্যা করছে। তা সীমান্ত হত্যা যে তখন যে বলবে, ভারতও কিন্তু সোশ্যাল মিডিয়ায় এইসব তুলে রাখার ছবিগুলো না
সব জড়ো করে রেখে দিচ্ছে মুখের ওপর চাপাটি মারার জন্য। এবং ওই যে ধারালো অস্ত্র নিয়ে সব আমাদের সেনাদের, বিএসএফ এর সেনাদের কাটার জন্য এগিয়ে আসছে আর ওপাশ থেকে ফোঁসরাচ্ছে। বিজেপি আর বিএসএফ মুখোমুখি দাঁড়িয়ে বচসা হচ্ছে, সব কিন্তু তুলে রাখা হচ্ছে। আমি আমার জমিতে আমি কাঁটাতারের বেড়া বসাচ্ছি, তাদের তোমাদের আপত্তিটা কোথায়? বিশ্বকে বোঝাক, তখন বিশ্বকে বোঝাবে কোনি। আর তুমি আমার সীমান্তে ঢুকে তুমি এ সমস্ত কর্মকাণ্ড চালাবে, তা সীমান্ত কি তোমার মানে আন্তর্জাতিক মহল কি তোমার গলায় মালা পরাবে? তোমাদের লাশ চাই, তোমরা লাশের রাজনীতি করো, তাই তোমরা পেছনে থেকে, জামাত নেতা তারা পেছনে থেকে, যারা এই বর্ডার জুড়ে যারা জিতেছে তারা পেছনে থেকে লোকাল ছেলেপিলেগুলোকে, মূর্খগুলোকে এগিয়ে দিচ্ছে গুলি খাওয়ার জন্য। 2-4টে গুলি খেয়ে মরুক, আমরা আমাদের রাজনীতি আমরা চমকাবো। এই হচ্ছে ব্যাপার। এর মধ্যে আবার একটা নতুন খবর রয়েছে, সেটা হচ্ছে ভারত আজ যে একটা সফল টেস্টিং করেছে সমুদ্র রক্ষক SF-130, এর পাল্লা হচ্ছে 10,000 কিলোমিটার। সফলভাবে এটা হয়েছে, পরীক্ষিত হয়েছে। রাশিয়ার সঙ্গে যৌথ প্রযুক্তিতে এটা আজকে টেস্ট করা হলো। যে জাহাজটাকে মারা হলো সেটা হচ্ছে ডামি জাহাজ, পুরনো জাহাজ, তাকে সমুদ্রের মধ্যে রেখে দেওয়া হয়েছিল এবং প্রায় 4-5 হাজার মাইল দূর থেকে, কিলোমিটার দূর থেকে এইটাকে ছাড়া হয়েছে। এটা একেবারে সফলভাবে ইঞ্জিন রুমে গিয়ে ধাক্কা মেরে পুরো জাহাজটাকে নষ্ট করে দিল। এটা হচ্ছে মেসেজিং। এইভাবে মেসেজিং হয়। মেসেজ কাকে দেওয়া হলো? যে এর পাল্লা হচ্ছে 10,000 কিলোমিটার। তারপর তুমি রেড সিতেই থাকো, অথবা তুমি ইন্ডিয়ান ওশানে থাকো, অথবা তুমি যদি বঙ্গোপসাগরে ঢোকো, আমেরিকা তোমার রক্ষা নেই। আমার জমি থেকে, আমার সীমান্ত না পেরিয়ে রাফাল জেট ওইটাকে আকাশের ওপরে 25,000 ফিট ওপরে উঠে এটাকে ছেড়ে দেবে, তাহলে কাজ হয়ে যাবে। সুতরাং মেসেজটা যেমন আমেরিকাকে দেওয়া হলো, তেমন তার্কিকে দেওয়া হলো, তেমন পাকিস্তানকে দেওয়া হলো, এবং সঙ্গে চীনও। যদিও চীনের সঙ্গে এখন আমাদের সম্পর্ক সেই রকম নয়, কারণ আমাদের মধ্যে বর্ডার যে সিচুয়েশন, ডিসপুটগুলো ছিল, সেই ডিসপুটগুলো অনেকটাই মিটে গেছে, যার জন্য এখন আমাদের সীমান্তে এখন শান্তি আছে। এই যে পর 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 আমরা বৈঠক করে গিয়েছি টানা, তাতে কিন্তু সীমান্ত আমাদের একটা মোটামুটি ঠিকঠাক হয়েছে এবং চীন সেটা মেনে নিয়েছে। সীমান্তে আর অত কিন্তু উত্তেজনা নেই। আসলে চীনও চাইছে যত তাড়াতাড়ি হয় RICটা গঠন হোক, ব্রিক্সটা গঠন হোক। ব্রিক্সটা হয়ে গেলে এই ইরানকেও নিয়ে নেওয়া হবে, বাংলাদেশকেও নিয়ে নেওয়া হবে। বাংলাদেশের এই গভর্নমেন্টটা, পরবর্তী যে গভর্নমেন্ট আসবে যেটা ভারত ফ্রেন্ডলি হবে, সেই গভর্নমেন্টকে নেওয়া হবে, নিয়ে একেবারে আমেরিকাকে দূর হটো। তো আমরা এখন চেয়ে আছি চায়নার দিকে। মালয়েশিয়া ঘুরে তিনি চায়না গিয়ে কত MOU তিনি বাক্স বন্দি করে, মানে ব্রিফকেস বন্দি করে তিনি নিয়ে আসেন, এবং সেটার কটা বাস্তবায়ন হয় আপনাদের কাগজে কিন্তু জানাবেন আমাদের। যদি না জানান তাহলে কিন্তু খুব রাগ করব। এগুলো জানাবেন, আমাদেরও তৈরি হতে হবে। আপনারা এত শক্তিশালী হয়ে গিয়েছেন, আর চায়নার কোলে ওটা মানে আপনি কি করলেন? ভারতকে খেপালেন, আপনি আমেরিকাকে তো খেপালেনই। এইবার 15 দিন 20 দিন অপেক্ষা করুন, 2-3 সপ্তাহ, তাহলে পরে বুঝতে পারবেন কেমন গলা টিপে ধরবে।
কারণ আপনি কিন্তু আপনারা আমেরিকার করদ রাজ্য, তাকে আপনাদের দাস বানিয়ে রেখে দিয়েছে। এই যে চীনে গেছেন না, সেটা কিন্তু পুরো বাঁকা চোখে এরকম করে দেখবে, সোজা চোখে দেখবে না। এবং তার জন্য বেন ক্রিস্টেনসন মারফত যা যা কাণ্ডগুলো করা হবে, কারণ বেন ক্রিস্টেনকে পাঠানো হয়েছিল যাতে চীনের থেকে আপনাদের দূরে রাখা যায়, সে তো ব্যর্থ হয়েছেই, কিন্তু তার ব্যর্থতার দায়টা গিয়ে পড়বে তারেক রহমান অ্যান্ড কোম্পানির ওপরে। আমার মনে হয়, সত্যি মিথ্যে আমি বলতে পারবো না, কারণ আমি তো গণৎকার নই, এটা হয়তো তারেক রহমানের প্রথম এবং শেষ বিদেশ সফর। হ্যাঁ, ঠিক শুনছেন, এটা হচ্ছে তারেক রহমানের প্রথম এবং শেষ বিদেশ সফর প্রধানমন্ত্রী হিসেবে। তারপরে তিনি যেতেই পারেন, বিভিন্ন দেশে যেতে পারেন প্রধানমন্ত্রী হিসেবে। কারণ আমাদের দেশের কূটনৈতিক যারা রয়েছে, ব্যক্তি রয়েছে, তারা বলছে এলোমেলো পররাষ্ট্রনীতি, যে পররাষ্ট্রনীতির হাল হকিকত বোঝা যায় না, কি করতে চাইছে বোঝা যাচ্ছে না। ভারতের সঙ্গে পাঙ্গা নিচ্ছে, আমেরিকার সঙ্গে পাঙ্গা নিচ্ছে, সকলের সঙ্গে পাঙ্গা নিচ্ছে। পার্শ্ববর্তী বড় রাষ্ট্রের সঙ্গে পাঙ্গা, যার সঙ্গে এগ্রিমেন্ট করে করদ রাজ্য করে দিয়েছে তার সঙ্গে পাঙ্গা। আর চীন এইখানে কোনো ইনভেস্টমেন্ট করবে না। তাই আমি বলছি, আপনাদের কাগজগুলো যেন বড় বড় করে, আজকে যেমন একেবারে আপনারা একেবারে দিস্তে দিস্তে লিখেছেন না, এই দিস্তে দিস্তে লিখে আমাদেরকে জানাবেন যে আপনারা কটা এগ্রিমেন্ট করলেন এবং কতগুলো তার সাইন হলো। আমি সেগুলোর জন্য অপেক্ষা করব। আপনারা সবাই ভালো। আসসালামু আলাইকুম। আমার কাছে খুব অবাক এবং আশ্চর্য লাগছে কিছু ঘটনা দেখে। দেখেন, আওয়ামী লীগ সারা দেশে মিছিল করছে, আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ, ইভেন মহিলা আওয়ামী লীগও পথে নামলো এবং মিছিলের সংখ্যা বেড়েছে। মিছিলের সবচেয়ে বড় ডাইমেনশন এসছে তাদের ককটেল ছোড়াটা। আমার কাছে কোনো বিশেষ আকর্ষণ বা খুব যে সাংগঠনিক দক্ষতা সেটা মনে হয় না, কিন্তু তাদের ওই যে মুখোশ না পরা, মাস্ক না পরা, হেলমেট না পরা, পরিচয় প্রকাশ করে মিছিল করা, ঢাকা সহ। ঢাকাতে এক দম্পতি তো একেবারে রীতিমতো ঝড় তুলেছেন, যে স্বামী স্ত্রী দুজনে মিলে রাজপথে নেমে গেছেন পতাকা হাতে। এই যখন পরিস্থিতি, তখন আওয়ামী লীগ নিয়ে পুলিশ সাবধান হয়েছে। পুলিশ তাদের নিজেদের মধ্যে সতর্কতা জারি করেছে। সমস্ত পুলিশের ইউনিটকে বলা হয়েছে 23 জুন আপনার সাবধান থাকতে, খেয়াল রাখতে, এবং কি কি ক্ষেত্রে খেয়াল রাখতে হবে সেটাও বর্ণনা করছে। আমরা এই নিয়ে আপনাদেরকে আগের আলোচনা, আগের কন্টেন্টে আপনাদেরকে বলেছি। এরপর নাহিদ ইসলাম না, সে যে সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া, এনসিপির মুখপাত্র, বলে বসলো আওয়ামী লীগ এখন আর প্রাসঙ্গিক না। আওয়ামী লীগকে অন্তর্বর্তীকালীন সরকার, ইউনূস সরকারের সময় থেকে এই নাহিদ ইসলাম, আসিফ মাহমুদ সজীব ভুইয়া এবং এদের এনসিপি এবং জামাতের কর্মকাণ্ডের কারণে আওয়ামী লীগ রাজনীতিতে প্রাসঙ্গিক হয়ে গেছে অনেক আগে। এবং এখন তাদের নিজেদেরই যারা গডফাদার, যারা তাদের মাস্টার মাইন্ড হিসেবে পরিচিত, মাহফুজ আলমরা বলছে যে আওয়ামী লীগ চলে এসছে। তাদের আরেক গুরু আসিফ নজরুল স্বীকার করে নিয়েছে আওয়ামী লীগ চলে এসছে। এই যে একটা তাদের মুখে, আমি এর আগে কিছু আলোচনা আপনাদেরকে বলতাম, আওয়ামী লীগ কিছুই করে না। আওয়ামী লীগ যখন ঘাপটি মেরে বসেছিল, কোনো ঝটিকামি ছিল সে অর্থে করে না। কলকাতা থেকে মাঝে মধ্যে শেখ হাসিনা ইন্টারভিউ দেয়, তখন বাংলাদেশের ভেতরে থেকেই এই এনসিপি এরা এত বেশি আওয়ামী লীগ করতো, তার মধ্যে দিয়ে আওয়ামী লীগ প্রাসঙ্গিক হয়ে গিয়েছিল। সেই নিয়ে আলোচনা, সাথে থাকুন, দেখতে থাকুন। আমাদের চ্যানেল এখনো যারা সাবস্ক্রাইব করেনি তাদেরকে সাবস্ক্রাইব করার অনুরোধ করছি। লাইক দিন, কমেন্ট করে পাশে থাকুন। আমার সামনে স্বরাষ্ট্রমন্ত্রী বক্তব্য। এই বক্তব্যটা স্বরাষ্ট্রমন্ত্রী আজকে যে বক্তব্য দিয়েছেন, আওয়ামী লীগ একটি মাফিয়া সংগঠন, স্বরাষ্ট্রমন্ত্রী এই কথাটাই সরকার এখন তথ্য উপদেষ্টা যিনি জাহিদুর রহমান, তিনি দুইটা টকশোতে দুইবার বলেছিলেন। দুইটা টকশোতে বলার পরে তোল কালাম ফাইট হয়েছে। সাবেক সচিব আবু আলম শহীদ খানের সঙ্গে একবার হয়েছিল, তারপর আলোচক মাসুদ কামালের সাথে হয়েছে। তারা ব্যাপক তর্ক করেছিল। জাহিদুর রহমান আওয়ামী লীগকে রাজনৈতিক দল মনে করেন না, এটাকে মাফিয়া টিম মনে করেন। আর
অন্যরা যুক্তি দিয়ে বুঝিয়ে দিয়েছিলেন যে আওয়ামী লীগ বাংলাদেশের স্বাধীনতা এনেছে, আওয়ামী লীগ বাংলাদেশের রাষ্ট্র প্রতিষ্ঠা করেছে, ফলে তাকে শুধু তার এই 15 বছরের শাসনের বিচারে তাকে মাফিয়া দল বলা যায় না। তাকে মাফিয়া দল বললে বাংলাদেশে বিএনপির অবস্থা নড়বড়ে হয়ে যায়, কারণ তাদের দু দলের মধ্যে তো মৌলিক শাসন ক্ষমতা চালানোর কোনো পার্থক্য নেই। স্বরাষ্ট্রমন্ত্রী কি বলছেন আমরা আগে একটু জেনে নেই। স্বরাষ্ট্রমন্ত্রী বলছেন, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগকে মাফিয়া সংগঠন আখ্যা দিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সাউদ্দিন আহমেদ বলেছেন, দলটি 23 জুন প্রতিষ্ঠাবার্ষিকীকে কেন্দ্র করে দেশে অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা করতে পারে। এই আশঙ্কায় সারা দেশে পুলিশকে সতর্ক থাকতে নির্দেশ দেওয়া হয়েছে। শনিবার সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সতর্কতা জারি করা আমাদের দায়িত্ব। 23 জুনকে কেন্দ্র করে সন্ত্রাস বিরোধী আইনের আওতায় কার্যক্রম নিষিদ্ধ একটি সংগঠন কোন ধরনের স্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা করতে পারে বলে আশঙ্কা রয়েছে। পুলিশ বাহিনী সে অনুযায়ী দায়িত্ব পালন করবে। আওয়ামী লীগকে রাজনৈতিক দল হিসেবে দেখেন কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, আমরা রাজনৈতিকভাবে বলি আওয়ামী লীগ কোনো রাজনৈতিক দল নয়, এটি একটি মাফিয়া সংগঠন। তারা দেশে অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা করতে পারে, সে কারণেই সারা দেশে সতর্কতা জারি করা হয়েছে। মন্ত্রী বলেন, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে, কোথাও যাতে কোনো ধরনের বিশৃঙ্খলা বা সংঘাতের ঘটনা না ঘটে সেজন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে। এর আগে আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পুলিশ সদর দপ্তর, যেটা আমি বলছিলাম আপনাদেরকে, দেশের সব মেট্রোপলিটন পুলিশ কমিশনার ও রেঞ্জ ডিআইজির কাছে একটি জরুরি বার্তা পাঠায়, সেখানে প্রয়োজনীয় সতর্কতা ও নিরাপত্তামূলক ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে। পুলিশ সদর দপ্তরের নির্দেশনায় বলা হয়েছে, 23 জুন আওয়ামী লীগ দেশের বিভিন্ন স্থানে দলীয় কর্মসূচি পালনের চেষ্টা করতে পারে। এসব কর্মসূচিকে কেন্দ্র করে অন্য রাজনৈতিক দল, বিশেষ করে এনসিপি এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীদের সঙ্গে উত্তেজনা বা সংঘর্ষের আশঙ্কা রয়েছে। এ কারণে সম্ভাব্য পরিস্থিতি মূল্যায়ন করে আগাম নিরাপত্তা ব্যবস্থা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ, গোয়েন্দা সংস্থা ও সংশ্লিষ্ট বাহিনীগুলো সমন্বিতভাবে কাজ করছে। কোনো ধরনের নাশকতা বা বিশৃঙ্খলার চেষ্টা করলে তা কঠোরভাবে মোকাবেলা করা হবে। আমরা যদি সহজ অর্থে ধরে নিই, আওয়ামী লীগকে চ্যালেঞ্জ জানিয়ে বসেছে এর মধ্যে সরকারকে, অথবা আওয়ামী লীগকে সরকার চ্যালেঞ্জ হিসাবে দেখছে, এবং যে কারণে এই একটা সাবজেক্ট 23 জুন দিয়ে তো আওয়ামী লীগের চ্যাপ্টার ক্লোজ হয়ে যাবে না, বা আওয়ামী লীগের একটা নতুন চ্যাপ্টার শুরু হয়ে যাবে না। এই 23 জুনে যদি কিছু হয় বা কিছু নাও হয়, পরবর্তীতে কি আওয়ামী লীগ আবার চেষ্টা করবে না? করবে। কিন্তু 23 জুনকে, আজকে দেখলাম বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ তিনি বলছেন যে 23 জুনকে কেউ কেউ নানান ভাবে প্রচার করছে, নানান ভাবে ছড়ানোর চেষ্টা করছে। তো সরকারই তো নিজে সাবধান হয়ে গেছে, সরকার এবং সরকারের উইং গুলোকে সতর্ক করা হয়েছে যে 23 জুন আওয়ামী লীগ কিন্তু ঘোষিত কোনো কর্মসূচি এখন দেয়নি। তাদের সোশ্যাল মিডিয়ায় যেসব প্ল্যাটফর্মে তারা তাদের জানান দেয়, সেসব জায়গায় কোনো কিছু জানান দেয়নি। তাহলে 23 জুন নিয়ে সরকারই কেন এত আগে এত তটস্থ বা ব্যতিব্যস্ত হয়ে গেছে? শেষ নির্দেশনা কি? কিন্তু মিছিলের যে মহাপরিকল্পনা, আসলে একটা মিছিল কিভাবে সফল করতে হয় বা কিভাবে সফল হয়, এটা আমি জানি। আপনারা আমার চেয়ে 1000 গুণ অ্যাডভান্স, আপনারা অনেক বেশি জানেন। ইয়াং ছেলে পেলে, আমাদের ভাই বোনেরা, আপনারা আমাদের চেয়ে 1000 গুণ বেশি জানেন। কিন্তু আমরা যতটুকু জানি বা আমরা যেসব টেকনিক অ্যাপ্লাই করতাম একসময় আমাদের সময়, সেগুলো যদি আপনাদের সাথে একটু শেয়ার করি, আপনারা তো বুঝতে পারবেন যে আসলে কিভাবে কি করে। আমাদের সময় মিছিল হতো আপনার এরশাদ পিরিয়ড, খালেদা জিয়ার পিরিয়ডে, এরপরে আবার খালেদা জিয়ার পিরিয়ডে যেসব মিছিলগুলো বা আমরা মিটিংগুলো করতাম, এইখানে কিন্তু অন্যরকম ছিল। ওই সময়কার আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ এমন একটা জিনিস ছিল, যেটা হচ্ছে যে আমরা মিছিলে নামলে ভাঙচুর, মাইর, ধুই, ক্র্যাকার, ককটেল, ঠুস ঠাস এগুলো ছিলই। এবার আওয়ামী লীগের সময় আওয়ামী লীগ, বিএনপির সময় বিএনপি, যার সময় সে এটা ছিল। মানে এটা এমন একটা জিনিস ছিল, দুধ আর আম দিয়া মিক্স করে ভাত খাওয়া যেরকম, বা দুধ কলার ভাত খাওয়া যেরকম, সেম ওই অবস্থা। মানে আতঙ্ক হবে, মিছিল হবে, ওই এলাকা বন্ধ, মানে সব ভাগত। এই ছিল তখনকার দিন মিছিল। অবশ্য তখনকার দিন অ্যাগ্রেসিভনেসও ছিল। আর্মিদের এরশাদ পিরিয়ডে সেনাবাহিনী জল কামান দিয়া মারতো,
ওইটার মধ্যে একটা রং থাকতো, ওইটা দিয়ে মারতো, রাতে পরে যায় চেক করে ধরতো, কারণ ওই যে শার্ট পরে গেছেন সেখানে রং লাগতো, এটা গায়ে লাগে যেতে এটা উঠতো না, গোসল করলো ধরতে পারতো। ওগুলো এখন নাই আস্তে ধীরে। এরপরও মিছিলগুলো আমরা কিভাবে করতাম, ধরেন আমরা মিছিল করব 50 জন বা 100 জন মিছিল করব, আমরা সব কিন্তু এক জায়গায় দাঁড়াইতাম না, যে গ্রুপ করে দাঁড়াই ও ভাই আসরে আসরে মাইক বাজারে না। এইখানে 5 জন, ওইখানে 4 জন, ওখানে 2 জন, ওখানে 1 জন, হয়তো আমরা যে 5 জন এইখানে আছি এই 5 জন জানি যে আমাদের ওই পাশে 2 জন আছে, আবার আরেকজন জানে যে ওই পাশে 4 জন আছে, এইভাবে এইভাবে মানে একটু ছড়াইয়া ছিটাইয়া থাকতো। জয় বাংলা স্লোগান একজন দেওয়ার সাথে সাথেই যত আগাইতো ততই দুই সাইড থেকে আমাদের পোলাপাইন ঢুকতো। এর ভিতরে একটা টেকনিক ছিল, সেখানে হচ্ছে যে আমরা হয়তো একজন লুঙ্গি পরা, স্যান্ডো গেঞ্জি মেঞ্জি পরা, মানে একটু বয়স্ক দেখে দাড়ি টাড়ি আছে এরকম লোকরে দিয়ে আমরা করতাম কি, একটা সাইকেল, ভাঙাচুরা সাইকেলের পেছনে বিশাল ইটের বস্তা দিতাম। ইট বলতো গোটা ইট না, ওই যে ভাঙা ইট, আদলা, মানে একটা ইটের তো ওই যে হাতুড়ি দিয়ে মারলে 3-4 একটু সাইজ করা এরকম ইটের একটা বস্তা মুখ বাইন্দা তার হাতে তুলে দেয়। সে খুব কষ্ট করে আস্তে ধীরে চালাইতে, মানে সে এমন ভাবে চালাইতে তার চালাইতে কষ্ট হইতেছে। কিন্তু মূল টেকনিকটা হচ্ছে যে আমাদের মিছিল যত আগাইতেছে তার এই ইটের সাইকেল হয় আমাদের 100 হাত দূরে আছে, অথবা 10 হাত পেছনে আছে, মিছিলের পেছনে আছে, আর সামনে থাকলে 100 হাত সামনে আছে। কোনো অকারেন্স হচ্ছে মানে পুলিশ আসছে বা ইয়ে আসছে, তখন করতো কি, ঠিক যখন আসছে তখন হয়তো সে সাইকেলটা কাইট করে পড়ে গেছে গা, পড়ে গেছে, অথবা একটু দাঁড়ায় মুখ খুলে দিয়েছে যাতে পাথরগুলো পড়ে যায়। তো পাথর রাস্তায় পড়া মানে বুঝেন, আমরা যারা মিছিল আসছে তারা বুঝে গেলাম সিগন্যাল ম্যানেজার সামনে বিপদ আছে, ওইখান থেকে ওই পাথর সবাই হাতে হাতে, পাথর নিয়ে তো ঘর থেকে বাইরে যায় আপনি মিছিলে যেতে পারবেন, পাবলিক ধরে বানাই, ওখান থেকে শুরু হইতো। এই এই ছিল এক। আর দ্বিতীয় ছিল যে আপনারা কি বলেন জানি না, পালেত বলে, জাহাজের পালেত বলে, জাহাজের কাঠ, ওই যে বক্সের মতো কোথাও কাঠ থাকে চিকন চিকন চিকন, এগুলা হয়তো আমরা 8-10টা কিনতাম। 8-10টা তৎকালীন সময় তো 20-22-25 টাকা যাইতো, এখন হয়তো 100 টাকা যাবে। এই পালেতের ওই যে কাঠ, এই কাঠগুলারে মিলে নিয়ে এক একটারে মাঝখান দিয়ে 1 টুকরা আর বিছখান দিয়ে 1 টুকরা, মানে একটা কাঠে 4 টুকরা হয়ে যেত। এগুলো ওই সেম সিস্টেম হয় সাইকেলে বা কারো রিক্সা মিক্সায় তুলে দিতাম। তো ওদেরও ধরলে কেউ, আরে ভাই আমি তো আমার ঘরের কাজের জন্য নিতেছি, কেউ বুঝার উপায় আছে যে এগুলো কি জন্য, সেম সিস্টেম সেম, হয় 100 হাত সামনে বা 10 হাত পেছনে। কোনো অকারেন্স দেখছে সাথে সাথে ওইখান থেকে এই কাঠগুলো টান দিয়ে নিয়ে যার যার হাতে একটা। এই ছিল আমাদের টেকনিক। আর বিএনপির বিরুদ্ধে আন্দোলন হয়েছে বা এরশাদ পিরিয়ডে জাতীয় ছাত্র সমাজ ছিল তাদের বিরুদ্ধে আন্দোলন, তখনও সেম টেকনিক হইতো। ওরা ধরেন 10-15-20 জন আসতেছে, আমরা হয়তো 20-25 জন আছি, আমরা ভয়ে কিন্তু ভাগতাম না, ওই কাঠ বা ওই ইট শুরু হয়ে যেত। এ হচ্ছে যে মিছিলের টেকনিক। কারণ হচ্ছে আপনি দেখেন যে গত কয়েকদিন আগে আমাদের একটা মিছিল থেকে একজন মহিলাকে নিয়ে গেছে, সেখানে আমরা 50-60 জন ছিলাম, সবাই ভয়ে পালাই গেছি। এই ভয়ে পালাই না যায় যদি ওইখানে দাঁড়িয়ে থেকে ওই বেটারে ধোলাই দিতাম আমরা 2-4-10 জনে, মহিলা ছাড়া পাইত। ঠিক আছে, আপনি যখনই প্রতিরোধ করে 2-1টা বাড়ি দিবেন তখনই দেখবেন যে এরপর আর সাহস করে কেউ নামবে না, কারণ সবার মনে ওরে বাবা এরাও পিটবে তো। কারণ আপনি যেমন প্রস্তুতি নিয়ে একটা মিছিলে নামবেন, ওরা মিছিল প্রতিহত করার জন্য অত প্রস্তুতি নেই। আর রাস্তার আশপাশের মানুষ ওইভাবে আসে না, কখন আসে জানেন, আপনি একটা জিনিস দেখেন, একটা চোর ধরছেন, চোর ধইরা যখন চোরেরা 2-4 জনের পিটাইতেছেন তখন দেখছেন যে রাস্তা থেকে আরো 100 জন এসে মহাবীর পুরুষ। কিন্তু ওই জায়গায় যদি একটা চোর ধরতে গেছেন আর এই চোর একটা খুর বাইর করে রয়েছে হাতে, কোনো শালায় আর যায় না, সব শালাই কয়ে যে না থাক বাধ্য, সেফ সাইড। তো এটা হচ্ছে যে মিছিলের টেকনিক, যে আপনার কাছে যদি টেকনিক ভালো থাকে আপনি সামনের গুলোর প্রতিহত করেন। পুলিশ আপনার সামনে যখন দেখবে যে আপনার হাতে লাঠি আছে বা পাথর আছে, পুলিশ আসবে না, কারণ পুলিশ পিছপা দেয়, পুলিশ এটা সারা জীবন। আর এখনকার পুলিশের কাছে তো আরো অবস্থা খারাপ, কারণ তারা মাইর খাইতে খাইতে এমন অবস্থা গেছে, তারা এখনো যে 50 জন দেখলে তাদের কলিজার ধরফরায়। কিছুদিন আগে একটা মিছিল দেখছিলাম, পুলিশের গাড়ির সামনে দিয়ে মিছিল করতে পুলিশ সরে যাচ্ছে, কারণ পুলিশ জানে যে মারামারি করলে মারামারি হবে। তো মিছিলের করতে হলে ভাই সাহস নিয়ে করতে হবে। আর যদি সাহস না থাকে, যে ভাই সাহস নাই, তাহলে আমি বলবো যে আপনার রাস্তার পাশে দাঁড়ায় থেকে তালি দেন। আর এমন প্লেসগুলোতে মিছিল করেন যেগুলো আসলে ব্যস্ততম এরিয়া, প্রচুর লোক সমাগম আছে, আপনি হাওয়া হয়ে যেতে পারবেন কয়েক সেকেন্ডের ভিতরে। শার্টের উপর দিয়ে একটা, গেঞ্জির উপর দিয়ে একটা শার্ট পরেন, মিছিল শেষ, জাস্ট শার্টটা খুলে
কোমরে বাইন্ধা ফেলেন, আপনার গেঞ্জি কেউ চিনবে না যে আপনি কে। এইভাবে যদি আগাইতে পারেন তাহলে মিছিলগুলো সঠিকভাবে কাজ করবে। যেমন আপনার এই ৭৪ জেলায় ৭৪টা ৮০টা ৯০টা এগুলো মিছিল যেগুলো হচ্ছে, যে মেয়েরা নাইমে আসতেছে, এগুলো কিন্তু একটা সাহসের বিষয়, এই যে নেমে আসতেছে। কিন্তু মিছিলগুলো করতে হবে ওইভাবে যে আপনাকে আপনার প্রস্তুতি নিতে হবে, তবে আপনার প্রস্তুতি যেটা নেবেন সেটা আপনার সাথে মিছিলে না, আপনার প্রস্তুতির জিনিসপত্র যা যা আছে হয় আপনার থেকে ১০০ ফিট দূরে থাকবে, না আপনার থেকে ২ ফিট ৫ ফিট দূরে থাকবে। তার মানে যদি আপনার পেছনে থাকে তাইলে আপনার সামনে থেকে প্রতিরোধ আসলে আপনি একটু পিছনে যায় ওই জিনিসপত্র নিয়ে বাধা দিবেন। আর যদি সামনে থাকে তাহলে তো সে কইতে পারবে। আপনার মিছিল যত সামনে যাবে ও দেখতেছে, ও তখন ওইখানেই ফেলে দিবে, ওইখান থেকে আপনাদের নিয়ে। কিন্তু এখন আপনারা যদি দেখেন যদি ২০ জন আসছে হই 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 করে, আর আপনারা ৫০ জন পই 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 করে আপনারা ভেঙে গেছেন, ভাই হবে না, ওইভাবে আন্দোলন হবে না। সুতরাং যা করার করতে হবে ওইভাবে। আপনার একটা জিনিস খেয়াল করছেন, নেত্রী গত ১ সপ্তাহ আগে যা যা বলেছে এরপরে এখন চুপ। এইটা কিন্তু ওদের মনের ভিতরে প্রচন্ড ভয় ঢুকাই দিছে। কাদের? এই বর্তমান সরকার, এনসিপি বলেন, জামাত বলেন, এমন যে হঠাৎ এত চুপ কেন, কিছু একটা ঘটতেছে। এইটা তাদের সাইকোলজিতে এমন ভাবে ধরছে যে আতঙ্কিত হয়ে গেছে, হঠাৎ কেন। আপনি একটা জিনিস দেখেন, আপনি কোনো একটা অন্যায় করার পরে রাস্তা থেকে ঘরে আসার সময় আপনি সবসময় চিন্তা করছি, আল্লাহ জানে খবরটা আবার পরিবারের কাছে গেল কিনা, বাপের কাছে গেল কিনা, মা জানলো কিনা, এই শালার। এটা আতঙ্ক, ওদের মনে সেম আতঙ্ক আছে। এবং ওরা মনে করতেছে বা ওরা ভাবতেছে খুব দ্রুত এমন কিছু একটা হবে যেটা হয়তো ওরা সহ্য করতে পারবে না। যার কারণে ওদের সাথে আম জনগণ নাই, কিছু সন্ত্রাসী আছে। তো যেই সন্ত্রাসী আছে এই সন্ত্রাসীগুলো আপনারাও যদি সেম কন্ডিশনে যে ওদের হিট করতে যান